প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের উত্তর আমেরিকা অধ্যায়ের নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ এই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি জ্যোতিরিন্দ্র নারায়ণ লাহিড়ী তোমাদেরকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তুমি আমার যে আগের ক্লাসটা ছিল সেই ক্লাসটা করেছো, যেখানে আমরা উত্তর আমেরিকার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য এবং তার সাধারণ পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেখান থেকে শুরু করব, তোমাদের বইটা একটু দরকার, তোমাদের বইটা একটু সামনে নিয়ে বসবে। এখানে আমার কাছে যে সংস্করণটা আছে সেটাতে 84 পাতা থেকে আমরা আজকে শুরু করব। তোমাদের কাছেও তাই থাকবে, একটা দুটো পাতা এদিক ওদিক হতে পারে। তা এইখানে উত্তর আমেরিকার প্রধান নদ নদী সমূহের যে পরিচয়, সেটার যে পৃষ্ঠাটা আছে সেটা দেখো। আমি বাঁদিকে যে পাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বইয়ের পাতা। এখানে তোমাদের নদীর সম্বন্ধে যে আলোচনা, সেটা খুব বেশি বড় নেই, খুব অল্পই আছে বইতে। একটা পৃষ্ঠার মধ্যেই ব্যাপারটাকে রাখা হয়েছে, কিন্তু অনেকটা ইনফরমেশন আছে, কারণ ওপরে দেখতে পাচ্ছ যে বক্সটা রয়েছে, সেই বক্সের মধ্যে অনেকগুলো বিষয় একটা ছোট জায়গার মধ্যে নিয়ে আসা হয়েছে। আলাদা আলাদা করে লিখলে অনেকটা জায়গা লাগতো বলে এগুলো করা হয়েছে। যেমন মোট প্রধান যে 5টা নদী যেগুলো নিয়ে তোমাদের আলোচনা করা আছে, আমি ডান দিকে আলাদা করে লিখে দিয়েছি। সেন্ট লরেন্স, মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, ম্যাকেঞ্জি আর কলম্বিয়া, এই 5টা নদী। এটা নিয়ে তোমাদের এই ওপরের যে বাঁ দিকের অংশটা, এই বক্সে আলোচনা করা আছে। নদীগুলোর নাম, তারপরে তাদের উৎস, তারপরে তাদের মোহনা, অর্থাৎ কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, আর তার প্রধান কয়েকটা উপনদীর নাম, এবং যদি কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকে সেইটা লেখা হয়েছে। নিচে দেখো একটা মানচিত্র আছে উত্তর আমেরিকার নদ নদী এবং হ্রদগুলোকে দেখিয়ে যে নদীগুলোর কথা উপরে বলা হয়েছে, ওই নদীগুলোর অবস্থান এখানে মানচিত্রে দেখানো আছে। তা আমরা এই যে 5টা নদী, এই 5টা নদী সম্বন্ধে একটু আলাদা আলাদা করে জেনে নেব। সেইটা আমরা শুরু করি। যেমন দেখো, প্রথমে ছিল সেন্ট লরেন্স নদীর কথা। এটা অন্টারিও হ্রদ থেকে সৃষ্টি হয়েছে বলে তোমাদের বইতে লেখা আছে, এবং মোহনা হচ্ছে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। তো এখানে তোমরা জানো যে 5টা খুব বড় এবং বিখ্যাত হ্রদ আছে। সেই হ্রদগুলোর মধ্যে এই নদীর গতিপথ রয়েছে, এবং সেই জন্যে, এবং এই হ্রদগুলোর ধারে যেহেতু, যেটাকে আমরা পঞ্চ হ্রদ বলি, সেই ধারে যেহেতু আমেরিকার খুব বিখ্যাত কতগুলো শহর রয়েছে, ফলে এই নদীটা আটলান্টিক ওশান থেকে আসার জন্য, আটলান্টিক মহাসাগর থেকে আসার জন্য একটা জলপথ হিসাবে ব্যবহার করা হয়। এবং সেটা বিশেষ বৈশিষ্ট্যের জায়গায় লেখা আছে যে পরিবহনে এই নদীর গুরুত্ব খুব বেশি, এবং এই নদীতে একটা খুব গুরুত্বপূর্ণ জলপ্রপাত আছে, এবং সেই জলপ্রপাতটি খুব বিখ্যাত। সেই জলপ্রপাতটার নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত। তোমরা নিশ্চয়ই আগে নাম শুনেছ। তাই নায়াগ্রা জলপ্রপাত এইটা এই সেন্ট লরেন্স নদীর উপরে অবস্থিত। আমরা একটু দেখে নিই যে নায়াগ্রা জলপ্রপাতটা, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, তা আমরা একটু দেখে নিতে পারি যে নায়াগ্রা জলপ্রপাতটা আসলে কীরকম দেখতে। সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এই ভিডিওটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, সেটা একটুখানি দেখো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে যে এটা ঠিক কীরকম দেখতে এবং কত বড় ব্যাপার। এই যে সেন্ট লরেন্স নদী যেতে যেতে অনেকটা নিচে এটা গিয়ে পড়ছে, এবং জানো যে একটা নদী যখন অনেকটা উপর থেকে নিচে এসে পড়ে, এই যে এটা উপর থেকে ড্রোন দিয়ে তোলা ছবি, বুঝতেই পারছো, তা তখন সেটাকে আমরা জলপ্রপাত বলি। তো এই জলপ্রপাতটা পৃথিবীর সুদৃশ্যতম জলপ্রপাতদের মধ্যে অন্যতম। এটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডার প্রায় সীমান্তে এই জলপ্রপাতটা রয়েছে, এবং এই জলপ্রপাত দেখতে সারা পৃথিবী থেকে লোকেরা এখানে আসেন। এবং দেখো, এই জলপ্রপাতটা ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কত বড় একটা ব্যাপার। এবং এখানে দেখো, এই যে মানুষরা দাঁড়িয়ে আছেন, তারা দেখছেন জলপ্রপাত। এটা দেখার সুন্দর ব্যবস্থা আছে। এখানে দেখো রেলিং দেওয়া আছে, এখানে মানুষ উঠে একেবারে জলের কাছে যাওয়ার ব্যবস্থা করা আছে। এবং এই অসাধারণ একটি দৃশ্য। এটা পৃথিবীর, বলা হয় যে পৃথিবীর একটা অন্যতম দ্রষ্টব্য স্থান এটা।
আমি ইন্টারনেট থেকে ভিডিওটা নিয়েছি। তোমরাও যে কোনো সময় অসংখ্য ভিডিও আছে আরও, সেগুলো দেখতে পারো। এখানে দেখো যে এই জলপ্রপাত কীভাবে আসছে, এবং এই দৃশ্যটা যখন তুমি দেখছো তখন বুঝতে পারবে এই যে নদীটা নিয়ে আমরা এখন পড়ছি সেই সেন্ট লরেন্স নদীর উপরে এই জলপ্রপাতটি রয়েছে। এখানে দেখো এইখানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা আছে, এরকম জলযানে করে এর ভিতরে যাওয়া যায়। গিয়ে দেখতেই পাচ্ছ যে এগুলো মানে বিভিন্ন রকম এই যে ড্রেস পরে আছেন এরা মানে লাইফ সাপোর্ট ড্রেস পরা আছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে বাঁচা যায়, এবং এই ধরনের স্পোর্টস এখানে ব্যবস্থা রয়েছে। তাহলে এই জলপ্রপাতের ছবিটা আমরা এই জন্য দেখলাম যে তোমাকে হয়তো প্রশ্নে তোমার এইটুকু মনে রাখলেই হতো যে নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর মধ্যে, কিন্তু আমরা একটুখানি দেখে নিলাম, না দেখলে তুমি বিষয়টা তোমার বোঝা সম্ভব নয়। আমরা দ্বিতীয় নদীতে যাচ্ছি, যেটা সুপিরিয়র হ্রদের পশ্চিম দিকের পর্বত থেকে উৎপন্ন হয়েছে এবং মেক্সিকো উপসাগরে পড়েছে। এটা মিসিসিপি নদী এবং তার উপনদী হচ্ছে মিসৌরি নদী। মিসিসিপি মিসৌরি একসাথে আমরা বলি। এইখানে দেখো মিসিসিপি মিসৌরি, এই যে মিসিসিপি নদী এটা, হ্যাঁ, আর এর সাথে এসে মিসৌরি নদী এই যেখান থেকে এসে এখানে মিলিত হয়েছে। তারপরে এটা মিসিসিপি মিসৌরি নাম ধরে এরকমভাবে এসে এই মেক্সিকো উপসাগরে পড়েছে, যেটা ইংরেজি ম্যাপ তাই গালফ অফ মেক্সিকো লেখা আছে। তাই এইটা হচ্ছে মিসিসিপি মিসৌরির অবস্থান, এবং এইটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী। এর কয়েকটা উপনদী, ওই মিসৌরির নাম আছে, আর আরকানসাস আছে, রেড আছে। উপনদীর নামগুলো একটু খেয়াল রাখবে। এরপরে আরেকটা নদী, সেটার নাম হচ্ছে কলোরাডো নদী। কলোরাডো খুব গুরুত্বপূর্ণ নদী। এই কারণে কলোরাডো খুব গুরুত্বপূর্ণ নদী যে কলোরাডো নদীর তোমরা জানো যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে কলোরাডো নদী একটা একেবারে শুকনো বা মরুভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে একটা জায়গায়, এবং সেখানে একটা গভীর আই আকৃতির উপত্যকা তৈরি করেছে, যেটাকে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন বলি। এখানে দেখো কলোরাডো নদীর অবস্থানটা দেখানো আছে। এটা কিন্তু পশ্চিম দিকে, এটা গিয়ে তোমার পড়েছে ক্যালিফোর্নিয়া উপসাগরে। এই যে এইখানটা, এই জায়গাটা ক্যালিফোর্নিয়া, তোমরা জানো এই যে একটা খাঁজের মতো রয়েছে, এইটা ক্যালিফোর্নিয়া উপসাগর, এখানে এসে পড়েছে, এবং এটা রকি পার্বত্য অঞ্চলে উৎপন্ন হয়েছে। 2300 কিলোমিটার এই নদীটার দৈর্ঘ্য তোমাদের বইতে দেওয়া আছে। আর সেচ জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ ও জলাধারের উপরে নির্মাণ করা হয়েছে, এবং এটার মধ্যে ওই গ্র্যান্ড ক্যানিয়ন, এটাও পৃথিবীর একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এটা তোমরা ছবিটা দেখে যেটা বুঝতে পারছো, আমি এটারও একটা ভিডিও তোমাদের দেখাবো, তাহলে তোমাদের আরও ভালো করে তোমরা বুঝতে পারবে জায়গাটা ঠিক কীরকম। একটু মন দিয়ে ভিডিওটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে বৈশিষ্ট্যটা কী জায়গাটা। একটু বড় করে দিচ্ছি, দেখো একটা ড্রোন থেকে ছবিটা তোলা হয়েছে অনেকটা উঁচু থেকে। দেখতে থাকো ছবিটা, দেখতে দেখতে দেখো এটা এগিয়ে যাচ্ছে, হঠাৎ গিয়ে দেখো অনেকটা নিচে এই যে জায়গাটা দেখতে পেয়েছো, এটা একটা পৃথিবীর আশ্চর্যতম জায়গা। একটা নদী এরকম একটা রুক্ষ ভূমিকে সে ক্ষয় করে একেবারে নিচে নদী আছে, এটাও কিন্তু দেখার ব্যবস্থা আছে। দেখো মানুষ এখানে ঘুরছেন, এই যে এখানে দেখো রাস্তা, এই যে রাস্তা, এই রাস্তায় গাড়ি চলে আসছে, এখান থেকে এসে পর্যটকরা এটা উপভোগ করার সুযোগ পান বা দেখতে পান। এটা একটা আই আকৃতির উপত্যকা। আমরা ছবি আঁকার সময় একটা ছোট্ট করে আই আকৃতি এঁকে দিই, কিন্তু আসলে জায়গাটা ঠিক এরকম, এবং এটা একেবারে রুক্ষ একটা জায়গা, কিন্তু নদী কিন্তু তলায় আছে, কেটে বসে গেছে, আর একটু পরে এই ভিডিওর মধ্যেই সেটা আছে। একটু মন দিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো নদী, এইটা হচ্ছে যে নদীটার কথা আমরা পড়ছি, সেই কলোরাডো নদী। এই কলোরাডো নদী এইখানে এই গ্র্যান্ড ক্যানিয়ন এটা তৈরি করেছে। তোমাদের বইতেও গ্র্যান্ড ক্যানিয়ন আলাদা করে ওই পৃষ্ঠাতেই লেখা আছে, কলোরাডো নদীর সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। সাধারণত মরু অঞ্চলে নদী নিচের দিকে বেশি ক্ষয় করে, তাই নদী উপত্যকা খুব গভীর হয়। এই কলোরাডো নদীর শুষ্ক প্রবাহ পথেই সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে, যেটা তোমরা এখন এই স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের। এর দৈর্ঘ্য প্রায় 446 কিলোমিটার, এবং কোনো কোনো অংশের গভীরতা 1600 মিটারেরও বেশি। তাহলে দেখতে পাচ্ছ যে তলায় নদী দেখতে পাওয়া যাচ্ছে অনেকটা গভীরে,
আর এটা প্রায় 446 কিলোমিটার ব্যাপী এই জায়গাটা রয়েছে। এই ভিডিওটা তোমাদের আমি এই জন্য দেখাচ্ছি যে এই জায়গাটার যে একটা বিশালতা বা কত বড় জায়গা জুড়ে এই ব্যাপারটা সেটা বোঝার জন্যে। যদি তুমি শুধু বইতে গ্র্যান্ড ক্যানিয়ন পড়ে ফেলো তাহলেই হয়তো তুমি ফুল নাম্বার পাবে, কিন্তু তোমাকে জায়গাটা সম্বন্ধে তোমার একটা ধারণা থাকা দরকার যে জায়গাটা ঠিক কীরকম দেখতে হয়। তাহলে দেখতে পাচ্ছ যে এই এত বড় একটা জায়গা, 446 কিলোমিটার জায়গা জুড়ে নদী এইরকম একটা গভীর শুষ্ক গিরিখাত তৈরি করেছে। এটা গভীর হয়ে নিচের দিকে চলে গেছে এবং এইভাবে সেটা রয়েছে। তাহলে দেখলাম আমরা এই গ্র্যান্ড ক্যানিয়ন। এরপরে আমরা চলে যাচ্ছি এর পরের নদীতে, যেটার নাম হচ্ছে ম্যাকেঞ্জি নদী। এটা আথাবাস্কা হ্রদ থেকে তৈরি হয়ে এটা চলে গেছে উত্তর সাগরে। এটা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়েছে। এটা আমেরিকার উত্তর দিকের, উত্তর আমেরিকা মহাদেশের এইভাবে গিয়ে আর্টিক ওশানটারই নাম হচ্ছে উত্তর সাগর, এখানে গিয়ে পড়েছে। এর যে উপনদীর নাম সেগুলো হচ্ছে পিস, লিয়ার্ড, লি। আর শীতকালে নৌ পরিবহনযোগ্য নয়, কিন্তু গ্রীষ্মকালে এই নদীতে নৌকো চলাচল করে। এখানে দেখো আমি দুটো ছবি পাশে দিয়েছি, একটা বাঁদিকে যেটা, এটা গ্রীষ্মকালের ম্যাকেঞ্জি নদীর ছবি, আর শীতকালে এই ছোট্ট ছবিটাতে আছে শীতকালে এর কিন্তু অনেক জায়গা বরফ হয়ে যায়, ফলে সেখান দিয়ে কিন্তু নৌকো চলাচল করতে পারে না। কেন পারে না তার কারণটা বুঝতেই পারছো যে একেবারে উত্তর সাগরের কাছে চলে এসছে এই জায়গাটা, মানে এটা হচ্ছে একেবারে মেরুর কাছাকাছি অঞ্চল এবং এখানে প্রচণ্ড ঠান্ডা, ফলে এই জায়গাগুলো বরফ হয়ে যায়, ফলে নদীতে কিন্তু এখানে নৌকো চালানো শীতকালে সম্ভব হয় না। এই 84 পাতাতেই তোমাদের একেবারে শেষে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলো নৌ পরিবহনযোগ্য নয় কেন? তার উত্তরটা কিন্তু এইখানে আমরা একটু আলোচনা করলাম, যে উপরটায় যেহেতু একেবারে উত্তর মেরুর কাছে চলে যাচ্ছে ব্যাপারটা, সেই জন্যে এখানটা প্রচণ্ড ঠান্ডা, ফলে এখানে নৌকো চালানো সম্ভব হয় না। এরপরে এই পর্বে যে কটা 5টা নদী আছে তার শেষ নদী হচ্ছে কলম্বিয়া নদী। এই নদীটা 1954 কিলোমিটার। এটা সেলকিক পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রশান্ত মহাসাগরে পড়েছে। এইখানে ছোট্ট করে আছে নদীটা। তা এরপরে হচ্ছে এটা স্নেক আর স্পোকেন এর দুটো উপনদী। আর এখানে বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেকগুলো বাঁধ এবং জলাধার এর উপরে নির্মাণ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কলম্বিয়া নদী। তাহলে এই হচ্ছে আমাদের 5টা নদীর বিবরণ। এরপরে তোমাদের ওখানে কতগুলো তথ্য দেওয়া আছে। গ্র্যান্ড ক্যানিয়নটা আমরা আলোচনা করলাম, আর এছাড়া যে তথ্যগুলো দেওয়া আছে তার মধ্যে মিসিসিপি মিসৌরি প্রধান উপনদী হচ্ছে, মিসিসিপি নদীর প্রধান উপনদী হচ্ছে মিসৌরি, এটা লেখা আছে, এটা আমরা বলেছি। আর এখানে দ্বিতীয় যে তথ্যটা আছে সেটা হচ্ছে টেনেসি নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা এটা গড়ে উঠেছে। এটা তার ছবি। বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনাটির নাম কি যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে তার নাম হচ্ছে টেনেসি নদী উপত্যকা পরিকল্পনা। এখন কথা হচ্ছে যে নদী উপত্যকা পরিকল্পনা বলতে কি বোঝায়? একটা নদীকে যখন আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন ধরো জলসেচ, তারপরে ধরো তার থেকে বিদ্যুৎ উৎপাদন, এই ধরনের কাজ, অনেকগুলো কাজ একটা নদীকে দিয়ে যখন আমরা করিয়ে নেওয়ার চেষ্টা করি বা করি, তখন সেটাকে নদী উপত্যকা পরিকল্পনা বা বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। তার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এরকম নদী উপত্যকা পরিকল্পনা, যেটা টেনেসি নদীর উপরে উত্তর আমেরিকায় রয়েছে। এইবার আমরা জলবায়ু অংশটায় যাচ্ছি। জলবায়ু পাতাটা 85 পৃষ্ঠায় এইরকম তোমাদের একটি পৃষ্ঠা আছে বাঁদিকে, যেটা আমরা দিয়েছি। এখানে লেখা আছে যে উত্তর আমেরিকা মহাদেশটা যেহেতু এটা একটা উল্টানো ত্রিভুজের মতো, আমি একেবারে লাইন বাই লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়। মহাদেশটির উত্তরের অংশ বেশ চওড়া, আর মধ্যভাগের অঞ্চলগুলো সমুদ্র থেকে বহু দূরে অবস্থিত। তাহলে প্রথমে দেখো তোমাকে ত্রিভুজের মতো আকৃতিটা তুমি বুঝতে পারছো। এটা দেখো এই মাঝখানটা অনেকটা চওড়া, আর যত নিচের দিকে আসছো সরু হয়ে যাচ্ছে, এই জন্য উল্টানো ত্রিভুজ বলেছে। আর মধ্যভাগটা সমুদ্র থেকে অনেকটা দূরে, এই মাঝের যে জায়গাগুলো এটা সমুদ্র, দুদিকে সমুদ্র আছে, এদিকে প্রশান্ত মহাসাগর, এদিকে আটলান্টিক মহাসাগর, কিন্তু অনেক দূরে সমুদ্র থেকে, সেইটা বলা হয়েছে। আর দক্ষিণ দিকের অংশগুলো হচ্ছে, দক্ষিণ দিকটা সরু, এই যে দক্ষিণ দিকটা যত তুমি দক্ষিণে আসছো তত এটা সরু হয়ে আসছে, আর এই অংশ সমুদ্রের কাছাকাছি। দেখো সমুদ্রের কাছাকাছি, তাহলে এই ম্যাপটা যতক্ষণ না তুমি দেখছো পাশাপাশি ততক্ষণ তুমি বুঝতে পারবে না এই কথাগুলো।
তাহলে দেখো আমরা জানি যে সমুদ্রের ধারে যদি কোনো জায়গা হয় তাহলে সেই জায়গাগুলোতে সমভাবাপন্ন জলবায়ু হয়। সমভাবাপন্ন মানে কি, মানে শীতও বেশি নয় আবার গরমও বেশি নয়। আর যত তুমি সমুদ্রের থেকে দূরে চলে যাবে সেই জায়গাগুলো কিন্তু মহাদেশীয় জলবায়ু বলা হয় এবং সেগুলোকে চরম প্রকৃতির জলবায়ু বলা হয়। চরম মানে কি, মানে শীতও বেশি আবার গরমও বেশি, এইটা হচ্ছে চরম ভাবাপন্ন। তাহলে দেখো এইখানে তোমাদের একটা কাজ দিয়েছে এখানে বইতে, যে মানচিত্র দেখে এই মহাদেশের সমভাবাপন্ন এবং চরম প্রকৃতির জলবায়ুযুক্ত শহরগুলির নামের একটি তালিকা তৈরি করো। তা আমি কয়েকটা শহরের নাম এখানে লিখে দিয়েছি, তোমাদের বইতেও ম্যাপ আছে, সেই বই দেখে তোমরা এইরকম একটা তালিকা তৈরি করতে পারো যে সমভাবাপন্ন জলবায়ু কোন কোন শহরে থাকতে পারে যেগুলো সমুদ্রের ধারে, যেমন নিউ ইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, এগুলোতে সমভাবাপন্ন থাকার সম্ভাবনা। আর চরম ভাবাপন্ন জলবায়ু থাকতে পারে কানসাস, ওকলাহোমা, উইনিপেগ, মন্টানা, এইসব জায়গায় যেগুলো মহাদেশের মধ্যভাগে বা সমুদ্র থেকে অনেকটা দূরে অবস্থিত। তাহলে এইটা হলো প্রথম এইটুকু অংশের আলোচনা। এরপরে আমরা এই জায়গাটা যাচ্ছি যে উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ুর বৈচিত্র্য দেখতে পাওয়া যায় নানান রকম কারণে। কি কি কারণে? এখানে দেখো 4টে কারণ আছে: অক্ষাংশগত অবস্থান, সমুদ্র স্রোত, বায়ুপ্রবাহ, পর্বতের অবস্থান। এই 4টে পয়েন্টকে আমরা আলাদা আলাদা করে একটু আলোচনা করে নিই। এইভাবে দেখো, প্রথম পয়েন্ট আমি কেটে এখানে নিয়ে এসেছি, অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান মানে তোমাদের একটু ধারণা আছে, তোমরা ক্লাস 7-এ অক্ষাংশ পড়েছিলে, এরকম একটা ভাগ তাপমণ্ডলের। আমরা এইটাও পড়েছি প্রাকৃতিক অংশে, যে মাঝের অংশটা হচ্ছে এই 0 থেকে 23.5, নিচের দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এই জায়গাটা গরম, সরাসরি সূর্যের উত্তাপ পড়ে, এখানে উষ্ণতা বেশি, উষ্ণমণ্ডল। এই অংশটা 23.5 থেকে 66.5, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, এটাও নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এটা হচ্ছে হিমমণ্ডল, 66.5 থেকে 90 ডিগ্রি উত্তর, 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ। এইভাবে পৃথিবীকে তাপমণ্ডলে ভাগ করা হয়। এখন এই তাপমণ্ডলটাকে যদি তুমি এই মানচিত্রের উপরে ফেলার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো যে এটা তাহলে এখান থেকে এতটা, এখানে কোথায়, তাহলে 0 ডিগ্রিটা কোথায়, সেখান থেকে যদি আমরা ভাবি তাহলে আমরা বুঝতে পারবো। এবারে আমরা এই পাশেরটা পড়ি। উত্তর আমেরিকার বেশিরভাগ অংশই 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। তাহলে দেখো বলেছে 30 থেকে 60 ডিগ্রি উত্তর, তার মানে কোথায়, এটা 23.5, এখানে 30 থেকে 60, এই জায়গার মধ্যে বেশিরভাগ জায়গা অবস্থিত। এটা 66.5, তাহলে 30 থেকে 60-এর মধ্যে মানে নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। সেই জন্য দেখো বলেছে 30 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত হওয়ায় মহাদেশটির অধিকাংশই নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত। আর দক্ষিণে মেক্সিকোর উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়। মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থানে ক্রান্তীয় জলবায়ু দেখা যায়। এই যে এইখানে মেক্সিকো, এখান দিয়ে 23.5টা গেছে, এই যে 23.5টা, এটা তার নিচের দিকের অংশটা বা তার উপরের এইটুকু অংশ, এটা উষ্ণমণ্ডলে পড়ার কথা পড়েছে। আর মহাদেশটির উত্তরাংশ সুমেরু বৃত্তের মধ্যে পড়ায় এই অঞ্চলে তুন্দ্রা এবং শীতল মেরু জলবায়ু দেখা যায়। তাহলে উত্তর দিকের অংশটা যেটা 66.5 পেরিয়ে যেটাই চলে যাচ্ছে এইখানটায়, সেখানটা কিন্তু হিমমণ্ডলে চলে যাচ্ছে, ফলে সেখানে বেশি ঠান্ডা হয়েছে। তাহলে এখানে বলেছে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর উপর অক্ষাংশের প্রভাব নিয়ে তোমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা করতে। তাহলে আমি তোমাদেরকে এটা বোঝালাম। দ্বিতীয় পয়েন্টে ছিল সমুদ্র স্রোত। এখন তোমাদের এটা জানতে হবে যে সমুদ্রের মধ্যে দিয়ে 2 ধরনের স্রোত প্রবাহিত হয়, একটা হচ্ছে উষ্ণ আর একটা হচ্ছে শীতল। এখন যদি কোনো জায়গা দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, মানে গরম জলের স্রোত প্রবাহিত হয়, তাহলে সেই জায়গার আশেপাশের অংশ উষ্ণ হবে। আর যদি শীতল স্রোত প্রবাহিত হয় তাহলে ঠান্ডা হবে। যেমন দেখো, শীতল ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে, তোমাদের বই থেকেই পড়ছি, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব উপকূল ভাগ বছরের বেশিরভাগ সময় বরফাবৃত থাকে। আবার শীতল ক্যালিফোর্নিয়া স্রোতের প্রভাবে মহাদেশটির দক্ষিণ পশ্চিমে ক্যালিফোর্নিয়ার উপকূল ভাগ বেশ ঠান্ডা থাকে। মহাদেশটির দক্ষিণ পূর্বে প্রবাহিত উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে এই অঞ্চলের উপকূল ভাগের জলবায়ু উষ্ণ থাকে। তাহলে দেখো এইখানে এইদিকে দেখো ল্যাব্রাডোর স্রোত এইখানে লেখা আছে, এখান থেকে একটা শীতল স্রোত আসছে, তাহলে এই জায়গাটা শীতল হবে। এইখানে দেখো একটা শীতল স্রোত আছে, তাহলে এই জায়গাটা শীতল হবে।
এই রকমভাবে যেখান দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা উষ্ণ হবে, যে জায়গাটা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে সেই জায়গাটা শীতল হবে। এটা হচ্ছে সমুদ্র স্রোতের প্রভাব। বায়ু প্রবাহ কিভাবে প্রভাব বিস্তার করে? বসন্তের শুরুতে রকি পর্বতের পূর্ব ঢাল বরাবর চিনুক নামে এক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। এই বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, যার জন্যে বড় গাছপালার বদলে ঘাস এবং ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখা যায়। এই অঞ্চল প্রেইরি তৃণভূমি নামে পরিচিত। এবার একটু ছবির দিকে দেখো, এই দেখো এটা রকি পর্বতমালা। এইখান থেকে দেখো এরকমভাবে বায়ু প্রবাহিত হয়, আর এই যে বায়ুটা এখানে রকি পর্বত পেরিয়ে যখন প্রবাহিত হচ্ছে এটা একটা উষ্ণ বায়ু প্রবাহ। এর একটা নাম আছে, এই নামটা তোমাদের বইতেও আছে, দেখো চিনুক। চিনুক শব্দটা একটু মনে রাখো এখানে, এর বেশি ডিটেলে যাওয়ার দরকার নেই। উষ্ণতা বেশি হওয়ায় এই বায়ুর প্রভাবে এখানে বেশি বৃষ্টি হয় না, এখানে এই জন্যে ঘাস জমি সৃষ্টি হয়, যেটাকে প্রেইরি তীরভূমি বলা হয়। এই দেখো প্রশ্নটা দিয়েছে, রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয় কেন হয়? তার কারণ এখানে এই চিনুক নামক উষ্ণ স্থানীয় বায়ু প্রবাহিত হয়। চিনুক কথাটা একটু মাথায় রাখো। 4 নম্বর পয়েন্ট ছিল পর্বতের অবস্থান। যদি মহাদেশের পূর্ব দিকে অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল এবং পশ্চিম দিকের কর্ডিলেরা উত্তর এবং দক্ষিণে বিস্তৃত হওয়ায় মধ্যভাগে সমুদ্রের প্রভাব কম। এছাড়া মহাদেশটির উত্তর দিক থেকে হিমশীতল মেরুবায়ু প্রবেশ করে বিনা বাধায় বহুদূর পর্যন্ত প্রবাহিত হয়। আবার দক্ষিণে মেক্সিকো উপসাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়। তাহলে দেখো একটা বিষয়, এখানে পর্বত আছে, এ দেখো এই পর্বতটা এরকম উত্তর দক্ষিণে, আর এখানে আছে অ্যাপেলিশিয়ান, এটাও উত্তর দক্ষিণে। ফলে এই যে উত্তর দিক থেকে যে শীতল বায়ুটা আসছে সেটা কিন্তু স্ট্রেট একেবারে দেশের মধ্যে মহাদেশের মধ্যে প্রবেশ করতে পারছে। এই পর্বতটা যদি এরকম হতো তাহলে কিন্তু এখানকার যে জলবায়ু সেটা অন্যরকম হতো, পাল্টে যেত। তাহলে পর্বত কি করে জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে বোঝার চেষ্টা করো। এই পর্বতটা এইরকমভাবে আছে, অ্যাপেলিশিয়ান আছে এরকমভাবে, ফলে কি হচ্ছে এই ঠান্ডা বায়ুটা সোজা উপর থেকে নিচের দিকে ঢুকে আসতে পারছে। যদি হতো না, যদি এটা অন্যরকমভাবে থাকতো পর্বতটা, তাহলে কিন্তু এই মহাদেশের জলবায়ু অন্যরকম হতো। তাহলে দেখো এখানে আমরা আবার একটা ছবি দেখিয়েছি যে এরকমভাবে নদী সে কিন্তু শীতকালে বরফে পরিণত হয়ে যাচ্ছে। এই জন্য ওই দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি মিসৌরি নদীর জল বরফে পরিণত হয় কেন? এই যে মিসিসিপি মিসৌরি নদী এটা কিন্তু বরফ হয়ে গেছে, তো এটা কিন্তু এরম জায়গায় অবস্থিত। তাহলে সেটা কিন্তু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হলেও এই উত্তর দিক থেকে ঠান্ডা বায়ুটা ঢুকে আসছে বলে এটা বরফে পরিণত হচ্ছে। তাহলে এই প্রশ্নটার উত্তরও তুমি পেয়ে গেলে। এইবারে আমরা পাতা উল্টাতে পারবো। আমরা 86 পাতায় উল্টালেই তোমাদের একটু ভয় লেগে যেতে পারে, কারণ এইরকম একটা লম্বা চওড়া লিস্ট দেওয়া আছে। এইটা হচ্ছে উত্তর আমেরিকার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ একসাথে তাদের সম্পর্ক বলে দেওয়া আছে। এবং একটু আগে ভয় না পেয়ে ধীরে ধীরে আমাদের এগোতে হবে যে আমরা উত্তর আমেরিকা মহাদেশের কত রকম জলবায়ু দেখা যায় এবং তার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের কী সম্পর্ক সেটা পড়তে বসেছি। তাহলে জলবায়ু হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যখন আমরা দীর্ঘদিন ধরে তাকে দেখে জলবায়ুটা নির্ধারণ হচ্ছে। তার সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক কি, যে সেখানে কি ধরনের গাছপালা হবে সেটা কিন্তু এই জলবায়ু ঠিক করে দেবে। অর্থাৎ কতটা বৃষ্টি হবে, কীরকম উষ্ণতা আছে, তাই অনুযায়ী তো সেখানকার গাছপালা হবে। তাহলে এখানে দেখো পয়েন্টগুলো, যে প্রথমে আছে সেই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের নাম, তারপরে আছে সেটা ঠিক উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত, সেই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি, আর সেখানে কি কি গাছ জন্মায় স্বাভাবিক উদ্ভিদ, আর স্বাভাবিক উদ্ভিদের কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা। তাহলে মোট এখানে 5টা করে পয়েন্ট আছে, প্রত্যেকটা ভাগের নাম, তারপরে সেই ভাগ সম্বন্ধে 4টে করে বিষয় বলা আছে। তুমি যদি একসাথে পুরো পাতাটা ভাবো তাহলে তোমার একটু অসুবিধা হবে। আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি এইভাবে। এখানে দেখো একটা মানচিত্র আছে, খুব গুরুত্বপূর্ণ। এই মানচিত্রটা খুব ভালো, এবং তোমাদের বইতে ওই যে পাতাটা দেখালাম যেটাতে তোমাদের ছকটা আছে, ঠিক তার পাশের পাতাতেই মানচিত্রটা আছে। 87 পাতায় আর 86 পাতায় এই ছকটা আছে। তাহলে একই সাথে তুমি ছকটা এবং মানচিত্রটা দেখতে পাচ্ছ। খুলে নিয়ে বসবে।
সামনে পড়ার সময়। এবারে দেখো এই যে ছকটা, এই ছকের মধ্যেও কিন্তু ওখানে যে ভাগ কটা ছিল সে কটা ভাগ এখানেও আছে। তোমাদের মোট 7টা ভাগে এটা ভাগ করা আছে এবং ম্যাপের মধ্যে এই 7টা ভাগ দেখানো আছে। তা আমরা যখন প্রত্যেকটা ভাগ আলাদা আলাদা করে পড়ব তখনও আমরা এই ম্যাপটা বারবার দেখব। কিভাবে দেখব? এই দেখো এইভাবে। প্রথমে আমরা দেখে নিই যে এই 7টা ভাগ কি কি। তোমাদের বইতে ওই যে ছকের মধ্যে লেখা ছিল, তুন্দ্রা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, তৈগা জলবায়ু তার সরলবর্গীয় অরণ্য, লরেন্সীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু এবং নাতিশীতোষ্ণ তৃণভূমি, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু, ক্রান্তীয় আর্দ্র অরণ্য, ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ভূমধ্যসাগরীয় অরণ্য, আর উষ্ণ মরু জলবায়ু আর মরু উদ্ভিদ। দেখো এইভাবে যদি তুমি মুখস্থ করতে যাও প্রথমে তোমার খুব কষ্ট হবে। আমরা আলাদা আলাদা করে ভাবি। এই দেখো শুধু প্রথম পয়েন্টটা ভাবো যে তুন্দ্রা জলবায়ু এবং তার স্বাভাবিক উদ্ভিদ। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এই ম্যাপের মধ্যে আছে। এই যে তোমাদের বইতে ম্যাপটা বললাম 87 পাতায়, ম্যাপটা তুমি পাশে খুলে রাখো, আমার এই স্ক্রিনটা দেখো আর ম্যাপটার সাথে মেলাও। এই দেখো এইটা তুন্দ্রা জলবায়ু এবং অরণ্য। এই যেখানে হালকা সবুজ রং করা আছে এটা গ্রিনল্যান্ড সহ এই জায়গাটা। এখানে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ, পশ্চিমে আলাস্কা থেকে ল্যাব্রাডোর পর্যন্ত এবং গ্রিনল্যান্ড এই জায়গাটা। এখানে কি অবস্থা? এখানে বছরের 8 মাস শীতকাল। এই সময় মাঝে মাঝে তুষারপাত, তুষার ঝড় হয়। কেবলমাত্র গ্রীষ্মকালেই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য সামান্য বৃষ্টি হয়। তাহলে দেখো বরফে ঢাকা 8-9 মাস। মাঝে মাঝে তুষার ঝড় হয়। এই যে একটা ঝড়ের ছবি দিয়েছি, কিছু দেখা যায় না, ব্লিজার্ড বলা হয়। এখানে কিরম ধরনের গাছ হয়? মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অলডার। এই যে ছোট ছোট মস, লাইকেন এই ধরনের গাছ হয়। অধিকাংশ উদ্ভিদ শৈবাল এবং গুল্ম জাতীয়, কারণ 8-9 মাস তো বরফেই ঢাকা থাকে। আর গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায়। কিছু কিছু এই যে দেখো ফুল ফুটে আছে, আমরা একটা ছবি দিয়েছি। বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। অল্প অল্প গাছ এগুলো হতে থাকে, আবার যখন বরফে ঢাকা পড়ে যায় তখন তারা নষ্ট হয়ে যায়। এইটাকে বলা হয় ঝোপ তুন্দ্রা, এই ধরনের ঝোপকে। তাহলে এইটা হচ্ছে প্রথম ভাগ। এরমভাবে এগোতে হবে। দ্বিতীয় ভাগটা হচ্ছে তৈগা জলবায়ু আর সরলবর্গীয় অরণ্য। একটা লম্বা ছবি দিয়েছি আমি, দেখো অনেক দূর পর্যন্ত বিস্তৃত। সরলবর্গীয় কাকে বলে? যেসব গাছ সোজা ওপর দিকে উঠে যায়। এই দেখো এই গাছগুলো দেখেছো, এরকম সোজা ওপর দিকে উঠে গেছে আর উপরটা এরকম শঙ্কু আকৃতির হয়। এই যে জঙ্গল, দেখো তৈগা জলবায়ু, সরলবর্গীয় অরণ্য। এই ম্যাপটা কিন্তু আমি বারবার দিয়েছি কারণ তুমি বারবার দেখছো এই জায়গাটা তৈগা, এইখানটা এই জায়গাটা একটু ডিপ সবুজ, আগেরটার থেকে একটু ডিপ। তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়, শীতকালীন প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। এই দেখো শীতকালে তুষারপাত হয়ে এটা তুষারে ঢেকে গেছে। কি কি গাছ হয়? পাইন, ফার, স্প্রুস, লার্চ এই ধরনের গাছ হয়। গাছগুলো শঙ্কু আকৃতির, গাঢ় সবুজ রঙের। দেখতে পাচ্ছ শঙ্কু আকৃতির, গাঢ় সবুজ রঙের। সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ায় একে নরম কাঠের অরণ্য বলা হয়। এই গাছগুলোর কাঠ অপেক্ষাকৃত নরম, আর এই অঞ্চল থেকে পৃথিবীর সর্বাধিক নরম কাঠ আহরণ করা হয়। সবচেয়ে বেশি কাঠ কেটে এতে ব্যবহার করা হয়। তাহলে এই ভাগটা হচ্ছে তৈগা জলবায়ু। তৃতীয় ভাগ হচ্ছে লরেন্সীয় জলবায়ু আর নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। লরেন্সীয় জলবায়ুটা এই ম্যাপের এইখানে দেখানো আছে। এই দেখো এই অঞ্চলটা, সবসময় ম্যাপটা দেখতে হবে। এখানকার কথা এই যে এখানে যা লেখা আছে, সরলবর্গীয় অরণ্যাঞ্চলের দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল। এই দেখো এখানে হ্রদ অঞ্চল হবে, এখান থেকে এই দিকের অংশটা, এবং মিসিসিপি মিসৌরি সমভূমি এবং পূর্বের উপকূল ভাগ। এখানে গ্রীষ্মকালে জলবায়ু মৃদু, কিন্তু দক্ষিণাংশ যথেষ্ট উষ্ণ। দক্ষিণ পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই বৃষ্টিপাত হয়। আর ল্যাব্রাডোর স্রোতের প্রভাবে শীতকালে উপকূল ভাগ বেশ শীতল থাকে। আমরা আগে সমুদ্র স্রোতে একটু এটা দেখছিলাম। তাহলে এইটা হচ্ছে লরেন্সীয় জলবায়ু। এখানে কি গাছ হয়? ওক, ম্যাপেল, এলম, অ্যাশ প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ এবং পাইন, ফার জাতীয় উদ্ভিদ এই ধরনের সরলবর্গীয় উদ্ভিদ। অর্থাৎ এটা একটা মিশ্র অরণ্য। মিশ্র মানে কি? যেখানে মিশে থাকে সব রকম গাছ। এই যে পাশে লেখা আছে, এই অরণ্যাঞ্চলে নাতিশীতোষ্ণ ও পর্ণমোচী সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণ ঘটে, সব একসাথে মিশে থাকে, তাই একে মিশ্র অরণ্য বলা হয়। আর একটা বৈশিষ্ট্য দেখো খুব গুরুত্বপূর্ণ, যে শরৎকালে গাছগুলির পাতা লাল
হলদে বা কমলা হয়ে যায় এবং তারপর এগুলি ঝরে পড়ে। তাই এখানে শরৎকালকে ফল বলা হয়, FALL ফল, মানে এটা গাছের পাতাগুলো ঝরে পড়ে। দেখতে পাচ্ছ, এটা ছবি দিয়েছি, এটা কিন্তু বানানো নয়, এরকমই দৃশ্য দেখতে পাওয়া যায়। এটা অসাধারণ দৃশ্য, দেখতেই পাচ্ছ, দেখলেও ভালো লাগছে ছবিটা দেখে। এবং বইতে যেরকম তোমাদের লেখা আছে ঠিক সেরকমই দেখো ছবিটা, যেমন লেখা আছে লাল, হলদে বা কমলা হয়ে যায় এবং তারপরে এগুলো ঝরে পড়ে। দেখতে পাচ্ছ যে এটা রাস্তার উপরে ঝরে পড়ে আছে। এটা অসাধারণ দৃশ্য দেখতে মনে হচ্ছে। পরের ভাগে যাচ্ছি, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। এইটা দেখো ম্যাপের ঠিক মাঝখানে এই যে একটা একেবারে ডিপ সবুজ ত্রিভুজ আকৃতির জায়গা, এইটা আমরা বলছিলাম না মহাদেশীয় কথাটার মানে কি, যেটা মহাদেশের অভ্যন্তরে এই জায়গাটা। শীতল নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ, ঠান্ডা, তার সাথে খুব বেশি ঠান্ডাও নয় খুব বেশি গরমও নয়, আবার মহাদেশীয় জলবায়ু। এবং এখানে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। গাছ কিন্তু পাল্টে যাচ্ছে, গাছের এক এক জায়গায় এক এক রকম গাছ। একটু আগে আমরা দেখছিলাম বিরাট জঙ্গল, এখানে দেখছি ঘাসের জমি শুরু হয়ে গেছে। এখানে কি লেখা আছে, মহাদেশের প্রায় মধ্যভাগে, দেখতেই পাচ্ছ মধ্যভাগে রকি পার্বত্য অঞ্চল এবং বৃহৎ হ্রদ অঞ্চলের মধ্যভাগে, এদিকে রকি আছে এদিকে হ্রদ অঞ্চল আছে, তার মাঝখানে মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হয় জলবায়ু চরম ভাবাপন্ন। এর আর এক নাম প্রেইরি জলবায়ু। প্রেইরি যে ঘাসের জমি আমরা আগে পড়লাম। গ্রীষ্মকাল যথেষ্ট উষ্ণ, শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। এখানে কিরকম গাছ হয়, আলফালফা, চাপড়া, শীষ প্রভৃতি তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়, ঘাস জন্মায়। তৃণই এখানকার স্বাভাবিক উদ্ভিদ। তবে এখানে একটু বেশি জল, যেখানে একটু বেশি জল পাওয়া যায় সেখানে বার্চ, উইলো গাছ দেখা যায়। পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়ে তৃণের দৈর্ঘ্য বাড়তে থাকে। যেখানে একটু বেশি বৃষ্টি হবে সেখানে এই ঘাসগুলো লম্বা হবে। আর এখানে আর একটা গাছের নাম ছিল, যে গাছটা তোমাদের চেনা গাছ, মানে আমাদের এখানে হয় না কিন্তু আমরা জানি, উইলো গাছ। এই দেখো, এটা উইলো গাছের ছবি। জানো তো নিশ্চয়ই উইলো গাছ থেকে কি হয়, ক্রিকেটের খুব ভালো ব্যাট তৈরি হয় উইলো গাছ থেকে, উইলো গাছের কাঠ থেকে। তারপরের ভাগটা হচ্ছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু এবং ক্রান্তীয় আর্দ্র অরণ্য। এইটা হচ্ছে কোনখানটা, এই দেখো এই বেগুনি রং দিয়ে যেখানটা দেখানো হচ্ছে, এই জায়গাটা, এইখানটা। এইটা হচ্ছে মধ্য আমেরিকার দেশসমূহ, ফ্লোরিডার দক্ষিণাংশ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। এগুলো নিরক্ষীয় জলবায়ুর মতো, এখানে সারা বছর বৃষ্টি হয়। তাই জলবায়ু উষ্ণ আর্দ্র, মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণবাত বা হারিকেনের প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ঘূর্ণবাতের নাম। এখানকার প্রধান গাছগুলো কি, মেহগিনি, পাম, আবলুস, রবার, কোকো প্রভৃতি চিরহরিৎ গাছ। আর বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত এখানে ঘনভাবে জন্মায়। সেই জন্য গাছগুলোর পাতা একত্রে মিশে গিয়ে বৃহৎ চাঁদোয়া বা লার্জ ক্যানোপি তৈরি করে। উপরটা মনে হবে যেন সূর্যের আলো প্রবেশই করতে পারে না এর মধ্যে। এই চিরসবুজ গাছগুলোর কাঠ অত্যন্ত শক্ত এবং এরা খরা প্রতিরোধী হওয়ায় উষ্ণ শুষ্ক গ্রীষ্মকালে ভালোভাবে বেঁচে থাকতে পারে। এটাও একটা ঘন জঙ্গলের জায়গা, এই যেখানে জঙ্গল বেঁচে আছে। বাকি মানুষ যেখানে বসবাস করছে সেখানে তো আর জঙ্গল নেই। তা যাই হোক, এই গাছগুলোর কিন্তু ধরন আবার আলাদা। তাহলে এইটা হলো এই ভাগটা। এরপরে আমরা একেবারে প্রায় শেষের দিকে এসেছি। শেষের আগের ভাগটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। তোমরা জানো যে ভূমধ্য সাগরের ধারে যে জলবায়ু, সেই জলবায়ুকে ভূমধ্য সাগরীয় জলবায়ু বলা হয়। কিন্তু ভূমধ্য সাগর ছাড়াও পৃথিবীর আর কয়েকটা জায়গায় এই জলবায়ু দেখতে পাওয়া যায়। যেমন আমাদের এখানে এই দেখো অল্প একটু জায়গা, তোমার বইয়ের ম্যাপটায় দেখবে 87 পাতার ম্যাপে, এই জায়গায় এই যে ছোট্ট একটু জায়গা, এইটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। ক্যালিফোর্নিয়ার অংশটা, এখানে এই জলবায়ু দেখতে পাওয়া যায়। মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল, এখানে দেখা যায় সারা বছর রোদ ঝলমলে সমভাবাপন্ন জলবায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এই শীতকালীন বৃষ্টিপাত এইটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কোন সময় বৃষ্টি হয় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে? শীতকালে। কি কি গাছ হয়? অলিভ, জলপাই, যদিও আমার মতে অলিভ আর জলপাই বোধহয় একই গাছ, যাই হোক। কর্ক, ওক, উইলো, আঙুর, কমলালেবু প্রভৃতি ফলের গাছ হয়। আর গাছগুলির পাতা এবং কাণ্ড পুরু মোম জাতীয় আবরণে ঢাকা থাকে। গ্রীষ্মকাল শুষ্ক হওয়ায় গাছের শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় টিকে থাকার জন্য, জলের সন্ধানের জন্য। এইখানে দেখো এই গাছটা হচ্ছে জলপাই গাছ। এটা এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা বৈশিষ্ট্যপূর্ণ গাছ। আমরা শেষ ভাগটায় চলে এসেছি। এটা হচ্ছে উষ্ণ মরু জলবায়ু এবং মরু উদ্ভিদ। এইটা তোমাদের বইতে এইখানে দেখো
ম্যাপে এই জায়গাটা উষ্ণ মরু জলবায়ু এবং মরু উদ্ভিদ এইখানটায় দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত, আর সোনেরান মরুভূমি এর মধ্যে আছে। গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী, প্রচণ্ড উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির, অত্যল্প বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চল জুড়ে মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন সোনেরান একটা মরুভূমির নাম। এখানে কি কি গাছ হয়? আকাশিয়া, বাবলা, ফণিমনসা, জোসুয়া প্রভৃতি গাছ হয়। আর বৃষ্টির অভাবে অধিকাংশ গাছই ঝোপ গুল্ম জাতীয় হয়। অত্যন্ত শুষ্ক জলবায়ুর সঙ্গে অভিযোজিত হওয়ার জন্য এদের মূল সুদীর্ঘ হয়। শুষ্ক ঋতুতে পাতাগুলি কাঁটায় পরিণত হয়। এখানে দেখো আমরা ওইখানকারই একটা ছবি দিয়েছি, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু খুব শুষ্ক জায়গা কাজে বসবাসের পক্ষে খুব উপযুক্ত নয়। যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারলে যে এই গোটা মহাদেশটা যখন আমরা ঘুরে এলাম তখন বুঝতে পারলাম এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জলবায়ু রয়েছে। মনে পড়ছে সে আমরা এখান থেকে শুরু করেছিলাম যেখানে তুষার ঝড় হয়, আবার এখানে চলে এলাম যেখানে এই রকম একেবারে শুষ্ক জায়গা। এদিকে এসেছিলাম, সেখানে আমরা ছিলাম যে বড় বড় গাছ হচ্ছিল, যে সূর্যের উত্তাপ মানে সূর্যের কিরণ মাটির নিচ অব্দি পৌঁছাতে পারছে না, এত বড় এত ঘন গাছ উপরে রয়েছে। আবার এই মাঝখানটায় আমরা দেখছিলাম যে একেবারে সেখানে অনেক দূর পর্যন্ত ঘাসের জমি রয়েছে। তাহলে জলবায়ুর যে বৈচিত্র্য এই মহাদেশের সেটা আমরা বুঝতে পারলাম। আর শেষে দেখো একেবারে এই 87 পাতায় যে মানচিত্রটা আছে তার নিচে এই অংশটা আছে, প্রেরি তৃণভূমি সম্বন্ধে একটু লেখা আছে। এটা একটা বিস্তীর্ণ তৃণভূমি, আমরা ওই ভাগটা পড়ার সময় পড়লাম। তাই এখানে খুব ভালো পশুচারণ ক্ষেত্র আছে, প্রচুর এখানে গবাদি পশু পালন করা হয়। দুগ্ধ শিল্পে এই অঞ্চলটা খুব উন্নত, আর এখানে খুব ভালো চাষ হয়, বিশেষ করে গমের চাষের জন্য এই অঞ্চলটা বিখ্যাত। যেখানে ডাকোটা বলে একটা রাজ্য আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেখানে খুব ভালো গমের চাষ হয় এবং এই সমগ্র অঞ্চলটাতে প্রচুর গমের চাষ হয় বলে এটাকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। এখানে দেখো বেশিরভাগই যান্ত্রিক পদ্ধতিতে কৃষিকাজ হয়। তাহলে আমরা মোটামুটি এই 4টে পাতা আজকে পড়লাম, যেখানে আমরা উত্তর আমেরিকার নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করলাম। কয়েকটা প্রশ্ন আমি এখানে দিয়েছি, এগুলো সবই ছোট প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন। পুরো এই 4টে পাতা একটু খুঁটিয়ে পড়লে আর আমার এই ভিডিওটা যারা দেখলে তারা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর উত্তর সবই বইয়ের মধ্যে এবং আমার আজকের কথার মধ্যে আছে। এই উত্তরগুলো একটু তৈরি করে নিতে পারো, তৈরি করে আমাকে পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। এখানে যেখানে ভিডিওটা দেখছো তার নিচে কমেন্ট বক্স আছে, সেখানে উত্তর লিখতে পারো। সেটা আমি ঠিক হয়েছে কিনা দেখতে পাবো এবং তোমাকে জানিয়ে দিতে পারবো। আরেকটা প্রশ্ন দিয়েছি, এখানে বাঁদিকের যে শব্দগুলো আছে ডান দিকের শব্দগুলোকে তোমাকে ঠিক করে মিলিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে অগোছালো করে লেখা আছে, তোমাকে সঠিক ক্রমটা ঠিক করে দিতে হবে। বাঁ দিকটা আগে করে নিয়ে তারপরে ডান দিকটা সাজিয়ে লিখতে হবে, যেরকম পরীক্ষায় তোমাদের প্রায়ই আসে। তাহলে এইখানে আমরা 2টো পেজ দিয়েছি, আগের পেজটা ছিল এখানে কতগুলো প্রশ্ন আছে আর এখানে কতগুলো প্রশ্ন আছে, মানে এখানে 10টা আছে আর ওখানে কয়েকটা আছে। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে আমাকে পাঠাতে পারো, নিচের কমেন্ট বক্সে লিখতে পারো। আর সবাই ভালো থাকো। এইখানে এই আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি চেষ্টা করব যে তোমাদের যে ক্লাসগুলো আছে বা তোমাদের যে সিলেবাস আছে সেই অনুযায়ী ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাওয়ার। সবাই ভালো থাকো, আবার দেখা হবে।